আর্মি 3টা মারাত্মক অপরাধ করেছে, তারা জাতিসংঘের লোগোযুক্ত হেলিকপ্টার আর আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার ইউজ করেছে। এটা সে পাইছে জাতিসংঘের সাথে হওয়া একটা কন্ট্রাক্টের অধীনে, যা শুধুমাত্র জাতিসংঘের ম্যান্ডেট পাওয়া অপারেশনে ব্যবহার করার জন্য। তো এটা কি জাতিসংঘের ম্যান্ডেট পাওয়া অপারেশন ছিল এই কারফিউ, হাসিনার কারফিউ? এটা কি জাতিসংঘের ম্যান্ডেট নিয়ে করা? মিনিমাম প্রফেশনালিজম যদি থাকতো এই কাজ কেউ করে না। এই মাথার মধ্যে বুদ্ধি, এই যে কয় না বুদ্ধি হাঁটুত, হাঁটুত না তো গোড়ালিত গ্যাস হামছে বুদ্ধি, মাথাত এই গিলু নিয়ে আর্মিগিরি করো। হ্যাঁ, তো হাতে তো বন্দুকি দেওয়া উচিত না, মাথার যদি এইরকম এই লেভেলে বুদ্ধি থাকে, ওটা যে নেওয়া যাবে না, এই বুদ্ধি কারো মাথাতে আসলো না। এই হেডম নিয়ে আর্মিতে চাকরি করো, তো জাতিসংঘকে আমরা ছেড়ে দিব? হ্যাঁ, জাতিসংঘের মহাসচিবের নামে মামলা করে দিব যদি কোনো ব্যবস্থা না নেয়। হাউ কৌজার লাগাবো ওরা কল্পনা করতে পারতেছে না। আর্মি একটা বিজ্ঞাপন করে না, আমি কে? হ্যাঁ, তুমি আমার বালডা, আর তুমি মির্জাফরের প্রেতাত্মা, যার জন্য আমাদের 200 বছরের গোলামি করা লাগছে। তুমি ইন্ডিয়ার লেসপেন্সার। মইনুর আহমেদ তার চাকরি বাঁচানোর জন্য প্রণব মুখার্জির পা ধরেছিল, আর 111 ঘটা বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে বানাই তুলে দিছে কে? ইন্ডিয়ার উপনিবেশ বানাইছে কে? আর্মি তো। তুমি হইতেছে সেই বাহিনী যে দুইটা জিনিস ঠিক থাকলে সব ঠিক, প্যাট আর সেট। তাহলে তোমারে কেন রেসপেক্ট করবে বা পাবলিক? তার তো কোনো কাজে আসো না। শাসকের যেটা খুশি সেই নির্দেশ পালন করাটা যখন তোমার আদর্শ, তাহলে আমরা যখন শাসক হয়ে উঠবো আমাদেরও আদেশও এইভাবে মানবে, কেস ফিনিশ। হ্যাঁ, তো তোমাদের সাথে আমাদের কিসের খাতির? কোনো খাতির নাই। তুমি চাকর, আমরা মনিব হয়ে থাকবো। তো এখন আমরা কি করব? আমরা আমাদের সমস্ত ক্ষমতা দিয়ে লবি করব যেন বাংলাদেশ আর্মি মিশনে যাইতে না পারে জাতিসংঘের। পুলিশ তো যাবেই না, পুলিশ যেন স্যাংশন খায় সে ব্যবস্থা করব। কিন্তু পেটে লাথি দেওয়ার ব্যবস্থা করা হবে, প্রমিজ। তো মিশন নিয়ে একটা ইন্টারেস্টিং বয়ান আছে কলে, কারা ছড়াইছে জানি না, কিন্তু বলা হয় যে বাংলাদেশ ছাড়া কোনো দেশ তো আর্মি দিতে চায় না জাতিসংঘের শান্তি মিশনে, তাই বাংলাদেশ থেকে আর্মি নিবে না, মানে জাতিসংঘ বরং তেলায় বাংলাদেশ আর্মিকে, দাও দাও আর্মি দাও, আমাদের আর্মি দাও, দাও ভাই দাও। বাংলাদেশ থেকে যদি নাও নেয় সেনা, জাতিসংঘের কোনো অসুবিধা হবে না, বিন্দু মাত্র অসুবিধা হবে না। হিউম্যান রাইটস ভায়োলেটার, মানবাধিকার লঙ্ঘনকারী শান্তি মিশনে যাবে না, এটা সোজা চাপ, সে প্লেন অ্যান্ড সিম্পল। আর এই গণহত্যার রক্ত বাংলাদেশের সেনাবাহিনীর হাতে লাগা আছে, এই ক্যাম্পেইন চলবে সারা দুনিয়ায়। আর এটা কথা কয়ে দিই প্রিয় সেনাবাহিনী, হ্যাঁ আপনাকে বাংলাদেশ মুক্ত করার জন্য যদি একটা মুক্তি বাহিনী গড়ে ওঠে, ফাইট কইরা তাদের বীরত্বের সঙ্গে টিকতে পারবেন না। হ্যাঁ, ও কুকি চিনের সাথেই পারেন না, আর এই উদ্দীপ্ত তারুণ্যের সাথে আপনি কেমনে পারবেন? তো লজ্জা লাগে না ভাই যান আপনাদের? ইলেকশনের আগে সে কি ভ্যান করবো ত্যান করবো, হ্যাঁ আপনারা ভোট দিতে আসেন, অমুক করেন তমুক করেন। দেখেন পরিকল্পনার কথা করছে ইলেকশনের আগে, পরিকল্পনা কি? হ্যাঁ, এ বলছেন পরিকল্পনা কি? পড়ালেখার সেনাবাহিনী ভূমিকা পালন করছু, পাথরের মতো নিশ্চুপ দাঁড়ায় থেকে। আবার দেখেন এই যে কারফিউ দিতে নামে এই কি কয় বালছু, এই বলছেন দেখ এই যে ছাত্রলীগ পুলিশের সাথে থেকে রাস্তায় রাস্তায় গুন্ডামি করেছে, পুলিশ পাহারা দিচ্ছে, এরা দুষ্কৃতিকারী না? হ্যাঁ, রাস্তা রাস্তায় অস্ত্র হাতে কারফিউ এর মধ্যে ছাত্রলীগের টহলের ভিডিও আছে, এগুলো দেব আস্তে আস্তে। ফাজলামি করো জনগণের সাথে, হ্যাঁ বালচুনের বাচ্চা বালচুন। আমরা হাসিনা নামের এই দানবকে রক্ত শূন্য কইরা মারবো, আর এই রক্ত শূন্য করার কাজ শুরু হয়েছে, করজোরে রেমিটেন্স শুরু করছে, সপ্তাহ হয় নাই কান্নাকাটি শুরু হয়ে গেছে, কইতেছে মেট্রো রেল নাকি প্রবাসীদের রেমিটেন্সে তৈরি, রেমিটেন্সের ধস নামিছে, এই দেখেন 6 ভাগের 1 ভাগে নামিছে, আরো নামবে। তো এখন কি করা যায়? এত কান্নাকাটি দেখা আমারই খারাপ লাগতেছে, আমার তো মন নরম জানেন তো, আমি তো মুশকিলে পড়ে গেলাম। আসেন ওরে আনা সাহায্য করি। 1 নাম্বার সাহায্য হইতেছে যে বাংলাদেশে যে ইন্ডিয়ানরা কাজ করে ওরা তো $5 বিলিয়ন নিয়ে যায় বছরে, ওইগুলোরে খেদাও, $5 বিলিয়ন পাবে, আর আমাদের সে পলামাইগের চাকরি হবে। তাতেও যদি না হয় তাও আমার কাছে বুদ্ধি আছে, কি দেব পলকরে বুদ্ধি। আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীদের পারমিশন নিয়ে নেই, কি বলবো, ওরা পারমিশন দিছে, ওদের বিশ্বাস আছে যে দাদার উপরে একতা তালা আমার এই ক্ষুদ্র ভ্রাতার ভগিনীদের এই বিশ্বাসের মর্যাদা যেন চিরজীবন দিয়ে যাবে পারি, সেই রহমত করেন। আসেন এইবার পলকে রেমিটেন্সের ব্যবস্থা করি। হাসিনা যদি রেমিটেন্স দরকার পড়ে
আঙ্কেলের কাছে ওর মন্ত্রী, আমলা, পুলিশ প্রধান, র্যাব প্রধান, বিজিবি প্রধান, সেনা প্রধান ও সোনা প্রধান ওরে পাঠাই দিতে পারে। আমরা প্রবাসীরা আমাদের রেমিটেন্সের টাকাগুলা সব কয়েন বানায় রাখবো, এই যে ইনকা কইরা, হ্যাঁ, এই যে এই সাইজের কয়েন বানায় রাখবো, হ্যাঁ, এই যে এই সাইজের কয়েন বানায় রাখবো, ঠিক আছে। তারপরে হাসিনার মন্ত্রী যেমন ধরেন পলক, আরাফাত, হ্যাঁ, যেই আসুক ও পাশা দিয়া এই কয়েন গুলা ভরে দিব এক এক করে, যতগুলো নিতে পারে আর কি। তারপরে বাংলাদেশে ফিরে গিয়ে রেমিটেন্সের টাকা খালাস করে আবার আসবে, আমরাও কয়েন নিয়ে রেডি থাকবো, হ্যাঁ, আমরা রেমিটেন্স ভরে দেবো, আসবে ভরে দেবো, আসবে ভরে দেবো। আমি নিজে দায়িত্ব নিতে পারি, ডাক্তার তো ভরে দিতে সমস্যা হবে না, অনেকে ঘৃণা টিনা করতে পারে, তো আমার তো সব নাই, ডাক্তার মানুষ তো। শ্রীলঙ্কার প্রবাসীরা কি করেছিল মনে আছে? শ্রীলঙ্কার ওই যে ক্যাম্প ছিল সরকার, মনে আছে? শ্রীলঙ্কার প্রবাসীরা রেমিটেন্স দেওয়া কমে দিছিল, বন্ধই করে দিছিল। তারপরে এরকম ইকোনমিক একটা ধস নামে, আর জনগণ যায়া প্রেসিডেন্টের প্রাসাদ দখল কইরা নেয়। তো আমরাও একই কাজ করবো। 2024 সালের কোটা সংস্কার আন্দোলন 2018 সালের আন্দোলনের ক্ষিপ্রতাকেও ছাড়িয়ে যাবে এবং গত কিছুদিনের ঘটনা প্রবাহ সেটাই প্রমাণ করে। এই আন্দোলনকে সর্বশক্তি প্রয়োগ করেও সরকার কোনোভাবেই দমাতে পারছে না। এমনকি কিছু উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, হাস্যকর কিছু উদ্যোগ। তার মানে এই আন্দোলনকে কোনোভাবেই সরকার দমন করতে পারছে না। 5 জন সমন্বয়ককে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এখন শিক্ষার্থীদের পক্ষ থেকে আরও 3 জন সমন্বয়ক সামনে এসেছেন এবং তারা দায়িত্ব নিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছেন, 3 দফা দাবি জানিয়েছেন সরকারের কাছে এবং 24 ঘন্টার আলটিমেটাম। কিন্তু এই আন্দোলন যে শেষ হয়ে যায়নি, সরকার যে এটাকে দমন করতে পারেনি এবং কোনো ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি, সেটার প্রমাণ এই সংবাদ সম্মেলন, শিক্ষার্থীদের 24 ঘন্টার আলটিমেটাম এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা দেবার তাদের যে দৃঢ়তা, এটা প্রমাণ করে সরকারের ব্যর্থতা। এবং সরকার যে কতটা ব্যর্থ হয়েছে তার আরেকটা বড় প্রমাণ, সরাসরি প্রধানমন্ত্রীর বক্তব্য ঘৃণা ভরে তারা প্রত্যাখ্যান করছে এবং প্রধানমন্ত্রী মিথ্যাচার করছেন। প্রধানমন্ত্রী মিথ্যাচার করছেন এ কথা তারা বলার সাহস দেখাচ্ছেন। গত 16 বছরে এই সাহস খুব কম সংখ্যক মানুষই দেখাতে পেরেছে এবং শিক্ষার্থীরা যে দৃঢ়তার সাথে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিচ্ছে, তাতে একটা বিষয় পরিষ্কার, সরকার এখন পর্যন্ত কোনো ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। তারা বলার চেষ্টা করছে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, কিন্তু তারা কারফিউ তুলে নিতে পারছে না, সেনাবাহিনীকে ব্যারাকে ফেরাতে পারছে না, এমনকি ট্রেন চলাচল পর্যন্ত তারা স্বাভাবিক করতে পারছে না। তার মানে সরকারের মধ্যে ভীতি কাজ করছে। এবং 3 জন সমন্বয়ককে তুলে নিয়ে যাওয়ার পরদিন আরও 2 জন সমন্বয়ককেও তুলে নিয়ে যাওয়া হয়েছে। নাহিদ ইসলামকে এর আগেও তুলে নিয়ে যাওয়া হয়েছিল, তার উপরে যে নির্মম নির্যাতন চালানো হয়েছে তার বিভৎস ছবি আমরা দেখেছি। এবং আসিফ মাহমুদকে তুলে নিয়ে গিয়ে 4 দিন ইনজেকশন দিয়ে অজ্ঞান করে রাখা হয়েছিল। তারপরও তারা সরকারের সামনে মাথা নত করেনি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এই কারণে তাদেরকে প্রথমে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছিল, পরবর্তী তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু তারপরও আন্দোলন দমন করা যাচ্ছে না। কিন্তু এত কিছুর পরও সর্বশক্তি নিয়োগ করেও সরকার এই আন্দোলনকে দমন করতে পারছে না। সমন্বয়কদের মধ্যে এখনও যারা গ্রেফতার হননি বা যাদেরকে নিরাপত্তা দেবার নামে ডিবি তুলে নিয়ে যায়নি, তারা সংবাদ সম্মেলন করেছেন এবং 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। পাশাপাশি তারা জানিয়েছেন আবারও বাংলা ব্লকেজ কিংবা কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচি আসতে যাচ্ছে। তারা অবশ্য আলটিমেটাম দিয়ে বলেছেন এর চেয়েও আরও কঠোর কর্মসূচিতে তারা যাবেন যদি আগামী 24 ঘন্টার মধ্যে তাদের দাবিগুলো মেনে নেওয়া না হয়। এবং এই 3টি দাবির মধ্যেও এমন কিছু দাবি আছে যা সরকারের পক্ষে মানা সম্ভব না, এমন ধারণা আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে আগেই পেয়েছি। অনেক চেষ্টা করছে সরকার, সর্বশক্তি নিয়োগ করেছে, তারা গণহত্যা চালিয়েছে। এই কথাগুলো এখন শুধু আমরা বলছি না, আন্তর্জাতিক মিডিয়াও একই কথা বলছে। এমনকি
গত কয়েকদিনের ঘটনাকে গণহত্যা বলে অভিহিত করছে তারা, শেখ হাসিনাকে স্বৈরাচার বলছে তারা, এবং তার শাসনকে অথরিটারিয়ান রেজিম বলছে। পাশাপাশি সরকারের মন্ত্রীরা যে প্রতিনিয়ত মিথ্যাচার করে যাচ্ছে সেটা আন্তর্জাতিকভাবেও স্বীকৃতি পেয়েছে। যেভাবে ইন্টারনেট ব্ল্যাকআউট করা হয়েছিল এবং তার পেছনে যে গল্প সাজানো হয়েছে এগুলো যে পুরোপুরি মিথ্যাচার ছিল সেটা এখন প্রমাণিত। আন্তর্জাতিকভাবেও এই সরকার একটা মিথ্যাবাদী প্রতারক সরকার হিসেবে এবং গণহত্যাকারী সরকার হিসেবে এখন স্বীকৃতি পেয়েছে। সুতরাং চতুর্দিক থেকে চাপ তৈরি হচ্ছে সরকারের উপরে, আন্তর্জাতিক চাপ প্রতিনিয়ত বাড়ছে। পাশাপাশি শিক্ষার্থীরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যে দৃঢ়তা দেখাচ্ছে তাতে সামনের দিনে এই আন্দোলনের দাবানল আরো দ্রুততার সাথে সারা দেশে ছড়িয়ে পড়বে। সুতরাং সরকারও পরিষ্কারভাবে বুঝতে পারছে তাদের হাতে সময় শেষ হয়ে আসছে, আর খুব বেশি দিন এভাবে অথরিটারিয়ান রেজিম টিকিয়ে রাখা সম্ভব হবে না। সংবাদ সম্মেলনে আব্দুল হান্নান মাসুদ বলেন, শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয় দিয়ে গণহত্যা চালাচ্ছে সরকার। এখন পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনার দায় সরকারকেই নিতে হবে। চলমান গণহত্যার ঘটনায় আন্তর্জাতিকভাবে তদন্তের দাবি জানাই। তিনি বলেন, এখন পর্যন্ত ঘটে যাওয়া নির্মমভাবে হত্যাকাণ্ডের ঘটনাগুলো দেশি বিদেশি মিডিয়ায় প্রকাশ পাওয়ার পরও প্রধানমন্ত্রী মিথ্যাচার করছেন। আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। এই জায়গাটা আমি আরেকবার পড়ি। তিনি বলেন, এখন পর্যন্ত ঘটে যাওয়া নির্মমভাবে হত্যাকাণ্ডের ঘটনাগুলো দেশি বিদেশি মিডিয়ায় প্রকাশ পাওয়ার পরও প্রধানমন্ত্রী মিথ্যাচার করছেন। আমরা প্রধানমন্ত্রীর বক্তব্য ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। 3 দাবিতে আলটিমেটাম এখানে বলছে। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক জানান, পুলিশের ধরপাকড় সহ নানা কারণে সব সমন্বয়কদের সাথে তারা যোগাযোগ করতে পারছেন না, যে কারণে সমন্বিতভাবে তারা কোনো কর্মসূচি ঘোষণা করতে পারছেন না। আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার বলেন, আন্দোলনের মূল দাবি মেনে নেওয়া হয়েছে বলে প্রচার করছে সরকার, কিন্তু আমাদের দাবি ছিল কমিশন গঠন করে এই সংকটের সমাধান করা, কিন্তু সেটি করা হয়নি বলেই আমরা এই পরিপত্র প্রত্যাখ্যান করছি। নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার সহ সমন্বয়কদের গ্রেফতার ও হামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। এই 3 জনের সাথে এখন যুক্ত হয়েছে সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ।